হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে আজকে 13 তারিখ, এবং আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্টে বিশেষ শিক্ষক নিয়োগ নিয়ে একটা সর্বভারতীয় কেস, যেটা 132 রজনীশ কুমার পান্ডে, সেটার হিয়ারিং ছিল। তো আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে সেই ডিটেলসগুলো দিয়েছিলাম এবং বলেছিলাম যে আজকের এক্সপেকটেশনটা আপনাদের কাছে কম রাখতে, বা সেমন কোনো এক্সপেকটেশন করবেন না যে আজকে অনেক কিছু হয়ে যাবে। তো যাই হোক, সেই রকমই আমি না চাইতেও সেই রকমই ঘটনা ঘটেছে। যো যে আজকে যে হিয়ারিং গুলো আপনারা শুনছেন বা হয়েছে বা জানছেন, তো সেই বিষয়গুলোকে নিয়ে আজকে এই ভিডিওটি আমি বানিয়েছি। যে আজকে হিয়ারিং এ কি বানাতে চলেছি, আজকে হিয়ারিং এ কি হয়েছে, আ কেন আজকে হিয়ারিং টা ঠিকঠাক হলো না, বা কি সমস্যা আছে, কোথায়, কোথায় আরো খামতিগুলো রয়ে গেল, বা কি কারণটা, সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটা আমি তৈরি করার চেষ্টা করছি, আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। অতএব ভিডিওটি না কেটে পুরোটা দেখুন, ৫-৬ মিনিটের ভিডিও হবে। অবশ্যই আপনি পুরো ফুল ইনফরমেশনটা পাবেন, এবং ২৭ তারিখে কি হতে চলেছে সেই বিষয়ে কিন্তু একটা পূর্ব অনুমান কিন্তু আমরা করতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে প্রথমেই আমি সকলকে রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি এবং শেয়ার করেননি, প্লিজ 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 অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেন। কারণ আপনারা এর মাধ্যমে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু ভবিষ্যতে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকে দেখছেন আপনার এই ইন্টারফেসে এই কোর্টের ইয়েটা। তো এটার একদম নিচের দিকে চলে যাবো, আর যে দেখবো যে জাজমেন্ট আছে, যে অর্ডার, সেই অর্ডারে কি আছে। অনেকটা বড়, এই যে। তো এখানে দেখুন জাস্ট সিম্পলি রয়েছে, আপন হিয়ারিং দ্য কাউন্সিল অফ দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার এই লিস্টেড 27/11/2024। তার মানে ম্যাটারটা আবার 27 তারিখে চলে গেছে। আজকে সেইভাবে যে ম্যাটারের যে হিয়ারিং, যে সাবজেক্ট ম্যাটারের যে হিয়ারিং, সেটা কিন্তু হয়নি। আজকে কিন্তু যে সাবজেক্ট ম্যাটার, সেই সাবজেক্টের ম্যাটারের কিন্তু কোনো হিয়ারিং হয়নি, কোনো আর্গুমেন্ট হয়নি। কিন্তু তা নয় যে একবারেই যে কিছু হয়নি, সেই বিষয়টা কিন্তু নয়। আজকে কোর্টের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই হিয়ারিং এর মাধ্যমে। কি কি বিষয় সেইগুলো তুলে ধরবো। যারা অলরেডি জানেন তারা তো অবশ্যই জানেন, কিন্তু যারা জানেন না তারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন। আচ্ছা, এর মাধ্যমে ১-২ করে বলবো। প্রথমে ১ নম্বর আসছে, কোর্টে হিয়ারিং শুরু হওয়া মাত্রই আমাদের যে ১৩২ রজনীশ কুমার মান্ডের যে কেস রয়েছে, সেই কেসের যে আজকে সিনিয়র অ্যাডভোকেট বা ইন সার্ভিসদের তরফ থেকে দেওয়া যে অ্যাডভোকেট পাটোয়ারিয়া স্যার, তার নিজের শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত ছিলেন না, এবং যে অ অন্য যে কাউন্সিল রয়েছে, সিনিয়র কাউন্সিল রয়েছেন, তিনিও আজকে অনুপস্থিত ছিলেন। শুধু জুনিয়র যে কাউন্সিল রয়েছে, তিনি খালি কোর্টে আজকে প্রেজেন্ট ছিলেন। তো কোর্ট হিয়ারিং হওয়ার স্টার্টিং এর শুরুতেই কিন্তু তিনি বলে দেন যে আজকে আমাদের সিনিয়র লয়ার উপস্থিত হতে পারেননি, অতএব আমাদেরকে নেক্সট ডেট দেওয়া হোক। যেকোনো একটা ডেট, খুব শর্টলি কোনো একটা ডেট, সেটা আমাদেরকে দেওয়া হোক। কিন্তু সেখানে জজ কিন্তু একটু বিরক্তি প্রকাশ অবশ্যই করেছেন। তার কারণ আজকে ম্যাটারটা টপ মোস্ট লিস্টে ছিল, ৪ নম্বর লিস্টে ছিল। মেন ফ্রেশ ৩টে হিয়ারিং এর পরে কিন্তু আজকে টপ মোস্টে ছিল। অতএব সমস্ত কিছু নোটিশ আগে থেকে করা ছিল। তো তারপরেও কেন কাউন্সেলিং এর হিয়ারিং, মানে কাউন্সিল কেন আসেননি, তো সেই নিয়ে কিন্তু প্রশ্ন জজ সাহেবরা করেছেন। কিন্তু যেহেতু শারীরিক অসুস্থতা একটা মেডিকেল ইমার্জেন্সি ম্যাটার, সেহেতু কিন্তু কিছু করার নেই। কোর্টকেও কিন্তু সেই বিষয়টায় জোর দিতে পারেন না। অতএব নেক্সট হিয়ারিং এর অবশ্যই ডেট তিনি দিয়েছেন। কিন্তু এরপরে কি ২ নম্বরে চলে যাচ্ছে এই আ যে ডেট, নেক্সট ডেট যে চাওয়া হয়েছিল, এটা কিন্তু কোনো সরকার পক্ষের, কোনো স্টেটের কোনো উকিল বা সেখান থেকে যাওয়া হয়নি। সেটা কিন্তু আমাদের যে চেয়েছিলেন, যে ইন সার্ভিসদের যিনি আ আ সিনিয়র কাউন্সিল, তার শারীরিক অসুস্থতার জন্য কিন্তু এটা একটা ডেট চাওয়া হয়েছে। কিছু করার নেই এখানে। কারণ শরীর খারাপ তো মানুষের বলে আসে না, হতেই পারে। তো সেহেতু এটা একটু পিছিয়ে গেল। নেক্সট কি ২ নম্বর, যে এই কেসের যে আজকে কিছুই হিয়ারিং হয়নি বা কোনোটাই আউটকাম নেই, তা কিন্তু নয়। নেক্সটটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে কি, অ্যামিকাস কিউরিকে রিপোর্ট দিতে বলেছিল ২ সপ্তাহের মধ্যে তার একটা ফ্লোর চার্ট তৈরি করবে, এবং যেখানে সমস্ত স্টেট কি স্টেপ নিয়েছে, কি নেয়নি, কি বাকি আছে বা কি করতে চলেছে, সমস্ত কিছু সেই ফ্লোর চার্টের মধ্যে কিন্তু থাকার কথা। যখন অ্যামিকাস কিউরিকে বললেন যে আপনার যে চার্ট কি রেডি হয়ে গেছে?
তো অ্যামিকাস কিউরি কিন্তু এখনো পর্যন্ত চার্ট তৈরি করতে পারেননি। মানে যেটা কোর্টের, সুপ্রিম কোর্টের যেটা প্রয়োজন বা যেটার জন্য আগের দিনও বলেছিলেন, সেই কাজ কিন্তু অ্যামিকাস কিউরি আজ পর্যন্ত করতে পারলেন না। এটা হচ্ছে আমাদের সবথেকে দুর্ভাগ্য বা দুঃখজনক ব্যাপার, যে আজ থেকে প্রায় 1.5 বছর, 1 বছর প্লাস, 1.5 বছর হয়তো হবে না, তো 1 বছরের উপর হয়ে গেছে, অ্যামিকাস কিউরি কিন্তু এখনো পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে দিতে পারল না। ঠিক আছে? তো এই কথা শুনে কিন্তু জজ সাহেব একটু ক্ষুব্ধই হয়ে গেছিলেন যে কেন এটা হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে অ্যামিকাস কিউরি যেটা বললেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বললেন যে তার কাছে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ডেটা আসেনি। তিনি নিজে এখনো সমস্ত স্টেট, যে আমাদের 28টা স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, সেইখান থেকে যে তথ্যগুলো রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট তথ্য, সেই তথ্যগুলো কিন্তু অ্যামিকাস কিউরির কাছে এসে পৌঁছায়নি। কিছু স্টেট দিয়েছে, একদম নীল তা নয়, 5-6টা স্টেট আছে যারা সেই তথ্যগুলো দিয়েছেন, কিন্তু ম্যাক্সিমাম স্টেট, বেশিরভাগ স্টেটেই কিন্তু 6-7টা স্টেট দিলেও ম্যাক্সিমাম স্টেট কিন্তু তার পূর্ণাঙ্গ তথ্য কিন্তু এখনো অ্যামিকাস কিউরিকে ওই নির্দিষ্ট ইমেল আইডিতে কিন্তু মেল করে কেউ পাঠায়নি। তাহলে সমস্যা হয়ে গেল যে যেহেতু পূর্ণাঙ্গ তথ্য সবই মানে অপূর্ণ তথ্যগুলো কিন্তু এসেছে, পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু কোনো স্টেটের থেকে আসেনি, আমাদের বা ওয়েস্ট বেঙ্গলের থেকেও সেটা কিন্তু এখনো পর্যন্ত যায়নি। তো সেহেতু সেইখানে সেই কথাটা শুনে কিন্তু জজ সাহেব যথেষ্ট ক্ষুব্ধ হয়ে গেলেন এবং বললেন কেন আসছে না, কেন না আসার কারণটা কি? তো অ্যামিকাস কিউরি বললেন সেই বিষয়ে তো আমার ধারণা নেই যে কেন আসছে না। তো সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যেহেতু এই যে কন্টেম্প মামলাটা হ্যারিং হচ্ছে ইন সার্ভিস বা ফ্রেশার্স, যে দুটো ম্যাটারই বলুন না কেন, যদিও বা ফ্রেশার্সদের যে দেবাশিস মন্ডলের কেসটা সেটা এখনো কিন্তু ট্যাগ হয়নি মেন কেসের সঙ্গে। তো সেহেতু কন্টেম্পটের বিষয়টা চলে আসছে, সেহেতু কিন্তু জজ সাহেব বললেন যে যতগুলো রেসপন্ডেন্ট স্টেট রয়েছে অল ওভার ইন্ডিয়াতে এবং ইউনিয়ন টেরিটরিজ, স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, তাদের রেসপন্ডেন্ট যে উকিলগুলো রয়েছে তার সাথে কিন্তু তিনি পার্সোনালি কিন্তু চা খাওয়ার ছলে কিন্তু বলতে পারেন এক কথায়, মানে এটা জানি না সত্যি সত্যি চা খেতে খেতে কি মিটিং করবে, কি করবে না করবে সেটা নয়, কিন্তু তার সঙ্গে বিষয়টা হচ্ছে ফেস টু ফেস তিনি কথা বলতে চান যে কেন এতবার নোটিশ করার পরেও, এত ইম্পর্টেন্ট একটা ম্যাটারেও কিন্তু সেই পূর্ণাঙ্গ রিপোর্টগুলো এসে পৌঁছাচ্ছে না। এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট এবং সম্ভবত কোনো একজনকে দায়িত্ব দিয়েছেন সেই বিষয়গুলোকে দেখার, মানে কোন কোন রেসপন্ডেন্টের কোন কোন উকিল রয়েছে সেই বিষয়গুলোকে তালিকা দেওয়া বা নাম্বার, তাদের সাথে যোগাযোগ, কমিউনিকেশন করার, কেন সেই রিপোর্টটা এখনো পর্যন্ত স্টেট থেকে এসে পৌঁছাচ্ছে না, পূর্ণাঙ্গ সমস্ত স্টেট, 28টা স্টেট এবং 7টা ইউনিয়ন টেরিটরিজ যা আছে, 28-29টা, সব মিলিয়ে মানে 33-34টা হয়ে যাচ্ছে। তো যাই আছে, সেগুলো কিন্তু আমাদের এই কেন এসে পৌঁছালো না, তো সেইটা কিন্তু ম্যাটার। তো এখন দেখা যাক যে 27 তারিখ কিন্তু, তার আগেই কিন্তু জজ সাহেব এই সমস্ত রেসপন্ডেন্ট যে উকিলগুলো রয়েছে, লার্ন কাউন্সিল যিনি রয়েছেন, তাদের সাথে কিন্তু অবশ্যই আমার মনে হচ্ছে কথা বলবেন বা তাদেরকে চা খাওয়ার নিমন্ত্রণ জানাবেন যে কেন সেই কাজগুলো এগোচ্ছে না। কারণ কন্টেম্পট রুলস যদি চালু হয় তাহলে কিন্তু একটা ভয়ানক ব্যাপার। অত কোনো কোর্টই কিন্তু কন্টেম্পট রুলস অত সহজে কিন্তু চালু করে না। একদম শেষ মুহূর্তে যখন কোনো আ উপায় না থাকে তখন কিন্তু কন্টেম্পট রুলস চালু হয়। এছাড়া কিন্তু কন্টেম্পট রুলস ওইভাবে আজ বললেই কাল কন্টেম্পট রুলস কিন্তু চালু হওয়ার কথাই নয়। তো যাই হোক, আ এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি যে আপনাদের কাছ থেকে এতই ভালোবাসা পাচ্ছি যে অগ্রিম কিছু তথ্য যেহেতু আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তো কিছু আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে খুব ভালোবাসে তারা আমাকে মেসেজ করছে এবং আমাকে বলছে যে আপনি এগুলো করতে পারেন না। কেন করতে পারি না তার প্রশ্ন কিন্তু উত্তর নেই। আমি কেন আপডেট বেশি করে দেওয়ার চেষ্টা করছি বা কেন এইগুলো সুপ্রিম কোর্ট ম্যাটারটাকে ওপেন করে দেওয়ার চেষ্টা করছি, কেন করছি, এই বিষয়ে কিন্তু আমার সেই শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা কিন্তু, দাদারা দিদিরা কিন্তু আমাকে বলছে যে করবেন না। কিন্তু যাই হোক সেটা আমি খুব ভালোভাবে আপনাদেরকে উপস্থাপন করছি, কিন্তু এত ভদ্রভাবে আমাকে বলছে না। তো সমস্যা হচ্ছে এখানে যে একটা ঘটনা সুপ্রিম কোর্টের মতো জায়গায় ঘটছে, আমি দেখছি বা জানছি, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তার মধ্যে এই কিছু জনের কেন বাধা দেওয়ার সমস্যা তৈরি হচ্ছে এমন ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমার যেটা কাজ আমি অবশ্যই করতে থাকবো। আমি যে ইনফরমেশন বা তথ্যগুলো পাচ্ছি বা আগামী দিনে যদি পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আপনাদের সকলের ১০ জনের মধ্যে হয়তো ৮ জনের এটা প্রয়োজন আছে, ৭ জনের প্রয়োজন আছে। যেভাবে আমার কাছে মেসেজ বা ফোন আসে, আজ সন্ধ্যেবেলাও বেশ কিছু ফোন এবং মেসেজ আমি পেয়েছি এবং হয়তো ২-৪ জনের সেটার কোনো দরকার নেই এবং তাদেরকে বলব প্লিজ আপনি এই ভিডিওটা দেখবেন না বা আমিও চাই না
কোনো রকম তর্ক বা বিতর্ক বা কোনো কিছুতে আমি এর সঙ্গে ইনভলভ হতে, আমি একটা ইনফরমেশন যেটা পাচ্ছি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি সেটা সবাইকে দেওয়ার চেষ্টা করছি। এর মাধ্যমে আমি কোনো বিতর্ক চাই না। আর যারা থ্রেট করছেন আমাকে তাদেরকে বলি আপনার থ্রেট আপনার কাছেই রাখুন। ঠিক আছে? ওই নিয়ে আমার কোনো কাজ নেই। ঠিক আছে? এটুকুই বলার এই ভিডিওর মাধ্যমে। দেখা যাক ২৭ তারিখ কি হয় আর তার মাঝখানে যে আপডেট নিউজগুলো আসবে। আর ওয়েস্ট বেঙ্গল থেকে কি হলফনামা পড়েছিল একজন ম্যাডাম ফোন করেছিলেন। ওয়েস্ট বেঙ্গল থেকে কি হলফনামা পড়েছে একজন স্যার ফোন করেছিলেন জেন্টলম্যান যে ওয়েস্ট বেঙ্গল থেকে কি হলফনামা পড়েছে সেটা এখনো আমার কাছে এসে পৌঁছায়নি। যদি আমার কাছে এসে পৌঁছায় বা আমি যদি জোগাড় করতে পারি সেই বিষয়ে কি আছে না আছে অবশ্যই আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি এই সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।